আগে শুধু একটা চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জ হলো ফ্রিডম অফ প্রেস। এখন কিন্তু তার চেয়ে বেশি বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে যে কমব্যাটিং অফ মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন। কোনো সভ্য দেশই, কোনো সভ্য সমাজই পৃথিবীতে এগোতে পারে না যদি সে তার সমাজের প্রকৃত চিত্র প্রতি মুহূর্তে নিয়মিতভাবে গণমাধ্যমে এবং সাংবাদিকতার মাধ্যমে আয়নার মতো প্রতিফলিত করতে না পারে। আমরা যেমন যে কোনো সুস্থ স্বাভাবিক লোক আয়নায় নিজের চেহারা না দেখে বুঝতে পারি না যে আমি ঠিক মানুষের সামনে যাওয়ার জন্য যথেষ্টভাবে প্রস্তুত কিনা, তেমনি একটি রাষ্ট্র এবং সমাজকেও কিন্তু প্রতি মুহূর্তেই আয়নার সামনে দাঁড় করিয়ে রাখতে হয়। তা নাহলে সে ভুল পথে যেতে পারে, সে একটা ভুল গন্তব্যে যেতে পারে, যা জনগণের জন্য, মানুষের জন্য ক্ষতি হয়ে যেতে পারে। এবং এই কাজটা করার দায়িত্বই হচ্ছে সাংবাদিকতার মূল লক্ষ্য। এবং যে সমস্ত ব্যক্তিবর্গরা জেনে শুনে এই ধরনের একটা মহৎ পেশার মধ্যে যুক্ত হয়েছেন, যুক্ত হচ্ছেন, যুক্ত হবেন, আমি গভীরভাবে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। কারণ এই পেশাতে বিত্তবান হওয়ার কোনোই সম্ভাবনা নাই, কিন্তু এই পেশাতে নিজের বিবেক এবং মেধা চর্চা করার অনেক বড় একটা সুযোগ আছে। এবং তাদের এই ব্যক্তিত্ব, মেধা, দেশপ্রেম, মানবপ্রেম চর্চা করার এই পেশাকে গ্রহণ করতে পেরে তারা নিজেরা যে সুখের অনুভূতি পান, ওটাই তাদের বড় পুরস্কার। কিন্তু সাংবাদিকতার পেশাকে যদি একটি রাষ্ট্র বা সমাজ আমরা টিকিয়ে না রাখতে পারি, তাহলে সমাজ এবং রাষ্ট্রকে প্রতি মুহূর্তে আয়নার সামনে দাঁড় করিয়ে রাখতে আমরা ব্যর্থ হয়ে যাব। অতএব রাষ্ট্রের প্রয়োজনেই, সমাজের প্রয়োজনেই, দেশের প্রয়োজনেই, মানুষের প্রয়োজনেই দায়িত্বশীল সাংবাদিকতাকে সবসময় জীবন্ত রাখতে হবে, সজাগ রাখতে হবে। আয়নার মতো কাজ করবে, যা সারাক্ষণ সমাজকে দেখা যাবে, রাষ্ট্রকে দেখা যাবে। এবং যখন যখন চেহারার মধ্যে, সমাজের চেহারায়, রাষ্ট্রের চেহারায় যে সমস্ত ভুল ত্রুটি ধরা পড়বে, তখন তখন আবার এটাকে ঠিক করে নেওয়া হবে। আমরা যেমন করে এলোমেলো চুলকে আছড়ে নেই, জামার বুতাম ঠিক থাকলে ঠিক করে নেই, আমাদের গায়ের জামাতে দাগ পড়লে সেটাকে চেঞ্জ করে ফেলি, যা আমাকে আয়না বলে দেয় যে আমার মধ্যে কি কি পরিবর্তন আনা দরকার। তেমনি গণমাধ্যম এবং সাংবাদিকতাও রাষ্ট্র এবং সমাজে এই আয়নার দায়িত্ব পালন করে, যা প্রতি মুহূর্তে সমাজকে প্রতিফলিত করে। অতএব এই পেশার অস্তিত্ব ছাড়া একটা সভ্য সমাজ চলতে পারে না। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে টমাস জেফারসন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জনক, ফাউন্ডিং ফাদার্সদের একজন, তিনি বলেছেন যে আমাকে যদি বলা হয় যে সাংবাদিকতাবিহীন একটা রাষ্ট্র, আর যদি একটা বিকল্প, আর একটা বিকল্প হচ্ছে রাষ্ট্রবিহীন সাংবাদিকতা, তুমি কোনটাকে গ্রহণ করবা? তিনি বলেছেন আমি রাষ্ট্রবিহীন সাংবাদিকতাকে গ্রহণ করব। রাষ্ট্র না থাকলেও চলবে, কিন্তু সাংবাদিকতা আমার লাগবে, তথ্য আমার লাগবেই, সত্য আমার জানতেই হবে। এটা প্রতীকী অর্থে বলা হয়েছে, কিন্তু আসলে আমাদের যেটা দরকার যে সেই রাষ্ট্র, সেই সমাজ যে প্রকৃত অর্থেই প্রতি মুহূর্তেই তথ্যের এই সত্যের প্রবাহটাকে বহাল রাখবে। অতএব কথা খুব প্রমাণিত। এটা অনেক পুরনো আলোচনা, আমি আর নতুন করে করে আপনাদেরকে বিরক্ত করতে চাই না। এখনকার আলোচনা কিন্তু আরো অন্য, নতুন। সেই আলোচনাটি হচ্ছে যে কলম এবং লেখার ক্ষমতাই কি এখন সাংবাদিকতার একমাত্র উপাদান? একসময় তো ছিল এটা, কিন্তু এখন তার সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তি, এখন তার সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তির জ্ঞান, এখন তার সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তির বহুমাত্রিক ব্যবহার। এবং সে কারণে জার্নালিজম কিন্তু এখন হয়ে গেছে ডেটা জার্নালিজম, ভিডিও জার্নালিজম, অডিও জার্নালিজম, নানান রকম জার্নালিজমও কিন্তু বিভক্ত হয়েছে। এবং পত্রিকার পাতা থেকে চোখ, অথবা টেলিভিশন থেকে আমাদের চোখ কিন্তু এখন আমাদের হাতের ডিভাইসে চলে গিয়েছে। এবং ডিভাইসের যে ওভার দ্য টপ প্ল্যাটফর্ম ওটিটি হয়ে গেছে এখন সবচেয়ে বেশি ব্যবহৃত একটা প্ল্যাটফর্ম।
ইন্টারনেটের আগের পৃথিবী আর ইন্টারনেটের পরের পৃথিবীর এই যে গুণগত পার্থক্য, এই পার্থক্যের সঙ্গে তাল মিলিয়েই কিন্তু সাংবাদিকতার পেশাকেও রূপান্তরিত হতে হবে, পরিবর্তিত হতে হবে। এবং এই রূপান্তরের গতির সঙ্গে যদি তাল মিলাতে না পারে, তাহলে সঙ্গত কারণে সেই সাংবাদিকতাও পিছিয়ে পড়বে। এরপরে আবার এর সঙ্গে এখন যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অনেক কিছু এখন আর নিজে লিখতেই হয় না, ওকে বললে ওই লিখে দেয়। অনেক তথ্য নিজের জোগাড়ই করতে হয় না। বহু বুদ্ধিমান লোক দেখতে শুনতে খুব বুদ্ধিমান মনে হয়, আসলে কিছুই না, গোপনে গোপনে সে এআই ব্যবহার করে সে আপনাকে চটপট উত্তর দিচ্ছে। যে ব্যবহার করতে জানে না সে বোকা, যে ব্যবহার করতে জানে সে খুব বুদ্ধিমান, অথচ ব্যাপারটা হয়তো উল্টা। যে ব্যবহার করতে জানে না সে হয়তো অনেক জ্ঞানের মালিক, যে ব্যবহার করতে জানে সে হয়তো কম জ্ঞানের মালিক। কিন্তু এই বুদ্ধিমত্তা অথবা এই ধূর্ততার কারণেই কিন্তু একটা ভিন্ন রকম চেহারা আমাদের সামনে হাজির হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই পরিমাণ ক্ষমতা নিয়ে আমাদের ইকোসিস্টেমের মধ্যে প্রবেশ করে বসে আছে। অতএব সাংবাদিকদের কল্যাণ নিয়ে যখন আপনারা কথা বলবেন, তখন কয় টাকার অনুদান দিয়েছি আমরা দেই নাই, ওটা কিন্তু আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় কিন্তু হচ্ছে ইকোসিস্টেমের এই যে কোয়ালিটেটিভ চেঞ্জটা হয়েছে, এই কোয়ালিটেটিভ চেঞ্জ সম্পর্কে অ্যাওয়ারনেসটা ডেভেলপ করাটা হচ্ছে কিন্তু আমি মনে করি বড় কাজ। আপনারা যারা সিনিয়র জার্নালিস্ট আছেন, আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের কারিকুলাম, আপনাদের আলোচনা, আপনাদের প্রেস ক্লাবের আড্ডা, আপনাদের পেশাগত পরিবেশের আলাপ আলোচনা, তার মধ্যে এই বিষয়গুলিকে খুব দ্রুত জায়গা দেওয়া উচিত। এটা খুবই দুঃখজনক যে সাংবাদিকতার মতো পেশাকে একটা কাঠামোবদ্ধ করতে না পারার কারণে আমাদের সামনে আগে শুধু একটা চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জ হলো ফ্রিডম অফ প্রেস। এখন কিন্তু তার চেয়ে বেশি বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে যে কমব্যাটিং অফ মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে এ পর্যন্ত আমি যাদেরকে সাক্ষাৎ করতে নিয়ে গিয়েছি, বাংলাদেশের সমস্ত বিশিষ্ট সম্পাদকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পত্রিকার মালিকবৃন্দ, তারা সবাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারা অভিনন্দন জানিয়েছেন যে এই প্রথম তারা রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো চাপ অনুভব করেননি এখন পর্যন্ত, এবং সে কারণে তারা তাকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে একথা তো সত্য যে তারা চাপ অনুভব করেন নাই, কিন্তু তাদের জীবনমানের কি কোনো গুণগত পরিবর্তন ঘটেছে? সাংবাদিকদের পেশাগতভাবে কিন্তু নিরাপত্তার মাত্রাটা কি বেড়েছে? তাদের বেতনের নিশ্চয়তা কি বেড়েছে? তাদের পেশাগত পরিবেশ কি উন্নত হয়েছে? সাংবাদিকের সঙ্গে মালিকের যে সম্মানজনক সম্পর্ক থাকা দরকার তা কি হয়েছে? ওয়েস্ট বোর্ড মানা না মানার বিষয়ে সরকারের যে ভূমিকা রাখা দরকার সরকার কি তা পেরেছে? অতএব এখন কিন্তু পক্ষ আর এটা না যে রাষ্ট্র অথবা রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী বনাম একজন মুক্ত সাংবাদিকতার সাহসী ব্যক্তি, এটাই কিন্তু এখন বিরোধ না। এখন কিন্তু তার চেয়ে অনেক বড় বিপদ হচ্ছে একজন পেশাদার, দায়িত্বশীল, মেধাবী, যোগ্য সাংবাদিক তিনি তার এই পেশায় সম্মান এবং মর্যাদার সঙ্গে তিনি টিকে থাকতে পারবেন কি পারবেন না। অবসরকালীন সময়ে অন্য একজন অবসরপ্রাপ্ত সিনিয়র নাগরিক, যোগ্য নাগরিক যেমন অবসর জীবন যাপন করেন, তিনিও তেমন একটা অবসর জীবন যাপনের নিশ্চয়তা পাবেন কি পাবেন না। অতএব সাংবাদিকদের কল্যাণ নিয়ে যে মত বিনিময় করতে আমরা এখানে বসেছি, আমি আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, এই বিষয়গুলি সম্পর্কে আপনাদের সকলের কন্ট্রিবিউশন দরকার। থট প্রসেসে, চিন্তার মধ্যে আপনাদের সকলের কন্ট্রিবিউশন দরকার। বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসাবে আপনাদের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে আমার দায়িত্ব পালন করতে আমার মতো একজন সাধারণ মানুষ যাতে আপনাদের যোগ্যতা দ্বারা সমৃদ্ধ হতে পারি, আপনাদের পরামর্শ দিয়ে আমি যেন আমাদের পথ চলার অন্যান্য পথ নকশাগুলিকে আমি যেন ঠিকঠাক করতে পারি, আপনাদের কাছে আমি এই সহযোগিতা চাচ্ছি। ইতিমধ্যে অনেক পরামর্শ পেয়েছি, সহযোগিতা পেয়েছি, অনেকের সঙ্গে মত বিনিময় চলছে, আমরা অনেকগুলি কাজে হাত দিয়েছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হয়ে দাঁড়িয়েছে এখন যে তথ্যের প্রবাহ এত বেশি যে এই তথ্যের প্রবাহ থেকে আপনার বস্তুনিষ্ঠ তথ্যকে আলাদা করা এবং বস্তুনিষ্ঠতাবিহীন তথ্যকে ফিল্টারিং করা, এটা হয়ে গেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এবং এই গণমাধ্যমকেও কিন্তু দুই ধরনের লোক প্রায় ব্যবহার করছেন। দুজনের হাতেই সাংবাদিকতার কার্ড আছে। একজন এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করছেন যে তথ্যের প্রবাহের মধ্যে বস্তুনিষ্ঠতা বাদে বাকিগুলি যাতে দূষিত না থাকে সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় সেই সাংবাদিকতা করছেন। আরেকজন কিন্তু এটাকে দূষিত করার জন্য কিন্তু সাংবাদিকতা করছেন। ফলে সাংবাদিকদের মধ্যে অনেকেই কিন্তু আমাদেরকে এই কথা বলতে আসছেন যে সাংবাদিকতার পেশার একটা সংজ্ঞা নির্ধারণ করা দরকার। কোন সাংবাদিকতা ব্ল্যাকমেইলিং আর কোন সাংবাদিকতা আমাদের জন্য অনিবার্য লাগবেই, এটাকে ভাগাভাগি করে ফেলতে না পারলে রাষ্ট্র সমাজ সঠিকভাবে দায়িত্বশীল সাংবাদিকতাকে পৃষ্ঠপোষকতা করতে পারবে না। এই কাজটা রাষ্ট্র একা করতে পারবে না, সরকার একা করতে পারবে না। এই কাজটা করার জন্য যেহেতু এটা বিষয়টা আপনাদের, অতএব আপনাদের এই অংশীদারিত্ব লাগবে। আমি তথ্যমন্ত্রী হিসাবে ইতিমধ্যেই এই বিষয়ে সমস্ত স্টেক হোল্ডার্সদের সঙ্গে কথা বলছি, আলোচনা করছি, এবং আপনারা জেনে খুশি হবেন যে সকলেই সরকারকে সহযোগিতা করছেন। আমি মালিক পক্ষের সঙ্গে ওয়েস্ট বোর্ড নিয়ে কথা বলছি, সম্পাদকদের সঙ্গে সম্পাদক নীতিমালা নিয়ে কথা বলছি, সাংবাদিক ইউনিয়নের সঙ্গে এতক্ষণ যে স্বার্থগুলির কথা বললাম সেগুলিকে কিভাবে শান্তিপূর্ণ পন্থায় পরিকল্পিত আদায় করা যায় সেটা নিয়ে কথা বলছি। পত্রিকাগুলিতে যে সরকারি সুবিধা, বিজ্ঞাপন এবং ক্রয়পত্র বন্টন করা হয় সেই ক্ষেত্রে কোনো নীতিমালা নেই। আমরা সেক্ষেত্রে একটা নীতিমালা চর্চা করতে চাই। টেলিভিশন জার্নালিজমে টিআরপি, টেলিভিশন রেটিং পয়েন্ট, টিআরপির কোনো সায়েন্টিফিক মেথড নাই, মাত্র কয়েকটা সেট বক্স দিয়ে একটা ভুল মিথ্যা হিসাব চালিয়ে দেওয়া হচ্ছে। পত্রিকার ছাপার সংখ্যার ব্যাপারে একটা মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে এবং মন্ত্রী বাহাদুর তার ক্ষমতার বলে সেটার সঙ্গে কোনো না কোনো কারণে যুক্ত হয়ে পড়ছেন। আনুষ্ঠানিকভাবে মিথ্যা বলার দায়িত্ব যে পত্রিকা ছাপে 1 লাখ সেই পত্রিকাকে বলছে 10 লাখ। অথচ এইটাকে কিন্তু সত্য কথা বলেও কিন্তু যে উপকারটুকু সরকার করছে তা কিন্তু করা যায়, এটা কিন্তু মিথ্যা বলার দরকার নেই। আমরা এইভাবে বিজ্ঞাপন, তারপরে আপনার মিডিয়া লিস্টিং, তারপরে ক্রয়পত্র বন্টন, তারপরে টেলিভিশন রেটিং পয়েন্ট, নিউজ পেপার রেটিং পয়েন্ট, এই জায়গাগুলিতে পলিসি মেকিং এর জায়গাতে আমরা হাত দিতে শুরু করেছি। আমি বারবারই বলছি যে এটা এমন একটা নাজুক, সংবেদনশীল, অথচ এমন একটা জরুরি জায়গা যে এটাকে যদি আমরা একটা কাঠামোগতভাবে দাঁড় করতে না পারি তাহলে জাতিকে অনেক খেসারত দিতে হবে। এই কাজটার সঙ্গে আপনারা সাংবাদিকরাই মূলত জড়িত এবং মালিক পক্ষ হয়তো জড়িত বা অন্যান্য কিছু কর্মচারী কর্মকর্তারাও জড়িত আছেন। বাকিরা কিন্তু হচ্ছে সাধারণ মানুষ। তারা কিন্তু এই যে কাজগুলি করতে গিয়ে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বা তথ্যমন্ত্রী হিসেবে আমাকে যে ভালো মন্দর মধ্যে পড়তে হবে, এটা কিন্তু সুফলটা জাতি পাবে হলো খুব সফট প্রসেসে, ঠিক ওরকম কিন্তু দৃশ্যমান হবে না। এটা কিন্তু আপনার কি বলে একটা বিশাল বিল্ডিং করার মতো না যে দৃশ্যমান হয়ে যাবে। একটা সাংবাদিকতা জগতে, গণমাধ্যম জগতের গুণগত এই পরিবর্তনটার সুফল কিন্তু জাতি পাবে শত শত বছর। অতএব এই সুফলটা যাতে পায় তার জন্য এই কাঠামোটা তৈরি করতে হবে। এটা খুব দেখতে ছোট কিন্তু এর প্রভাব অনেক দীর্ঘমেয়াদী। কিন্তু এটা করতে গিয়ে দীর্ঘদিনের অগোছালো এই গণমাধ্যমে নানান রকম চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। যদি কেউ ব্ল্যাকমেলিং এর উদ্দেশ্য নিয়ে এই জগতে পা রেখে থাকেন তিনি নিশ্চয়ই এই নীতিগত কাঠামোটার গঠন প্রক্রিয়ার সঙ্গে একমত পোষণ করবেন না। যিনি কেবলমাত্র সরকারের কাছ থেকে বিজ্ঞাপন আদায় করার জন্য কোন না কোনটা লাইসেন্স জোগাড় করে বসে আছেন তিনি নিশ্চয়ই এটা পছন্দ করবেন না। আবার যেই পত্রিকা প্রকৃত অর্থেই পাঠকদের কাছে জনপ্রিয় তাকে পৃষ্ঠপোষকতা না করলে বা পাঠকদের সঙ্গে তার কাছে হাত না দিলে তাহলে এটা তো শেষ পর্যন্ত পাঠকদের ব্যাপার হবে না। এটা তো শুধুমাত্র একজন অসৎ মালিক অথবা একজন অসৎ সাংবাদিক আর একজন অসৎ তথ্যমন্ত্রী একে অপরের পিঠ চুলকাবে। আমার পিঠটা তুমি চুলকে দাও, তোমার পিঠটা আমি চুলকে দিই। এটা তো তথ্য মন্ত্রণালয়ের কাজ হতে পারে না। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রের সমস্ত ব্যাপারে পরিচ্ছন্ন নীতি গ্রহণ করছেন, সে কারণে তার নির্দেশিত পথে তথ্যমন্ত্রী হিসেবে আমিও এই জগতে এই পরিচ্ছন্ন কাঠামোটা তৈরি করার একটা উদ্যোগ গ্রহণ করেছি। আপনাদের কল্যাণের জন্যই আমি মনে করি আমাকে, মন্ত্রণালয়কে, সরকারকে আপনাদের সহযোগিতা করা উচিত। এর বাইরের চ্যালেঞ্জগুলি এখানে আমি আলোচনা করছি না, সেটা আরো অনেক বড় চ্যালেঞ্জ। যেমন মনে করেন টেক জায়ান্ট। এখনকার জার্নালিজমের বিজ্ঞাপনের পুরো বেশিরভাগ টাকাটাই চলে যাচ্ছে মেটা এবং গুগলের কাছে। একজন মালিককে আমি দোষী বা দিব কিভাবে? বিজ্ঞাপনের টাকা যদি তার হাতে নাই থাকে তাহলে সে সাংবাদিকদেরকে
প্রচলিত যে সাংবাদিক, তাদেরকে সে বেতন দিয়ে পালবে কেন? তার তো এটা একটা ইনভেস্টমেন্ট, তার তো মুনাফা দরকার। মুনাফা পেলে পরে সে জগৎ তার প্রতিষ্ঠান টিকিয়ে রাখবে এবং সে সবাইকে সে বেতন দিয়ে চাপ। কিন্তু যদি দেখা যায় যে প্রযুক্তিগত এই এর কারণে বিজ্ঞাপন চলে যাচ্ছে মেটা এবং গুগলের কাছে, এই প্রচলিত গণমাধ্যমে বিজ্ঞাপন থাকছে না, তখন সে কি করবে? তাকেও তো দোষ দিয়ে লাভ নেই। কে ভিকটিম হলো শেষ পর্যন্ত ভিকটিম হয়ে গেল কিন্তু সাংবাদিক ভাইয়েরা। অতএব আমি আপনাদেরকে আহ্বান জানাই, ভাষা বিষয়গুলি নিয়ে কথা না বলে এবং একটা ভাষা জ্ঞান নিয়ে সাংবাদিকতা জগতের নেতৃত্ব না দিয়ে খুব গভীরতার মধ্যে প্রবেশ করতে আমি বিনীতভাবে অনুরোধ করব। আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সাথে নিয়ে সাংবাদিকদের কল্যাণ মানেই আমি মনে করি, গণমাধ্যমের কল্যাণ মানেই আমি মনে করি দেশের কল্যাণ, জাতির কল্যাণ। আমার শেষ কথা হচ্ছে এই, যে কোনো কিছুর বিনিময়ে দায়িত্বশীল মুক্ত সাংবাদিকতাকে আমাদেরকে টিকিয়ে রাখতেই হবে, প্রয়োজন রক্তের বিনিময়ে, প্রয়োজনে জীবনের বিনিময়ে।